নমস্কার। আমাদের আজকের দ্বিতীয় ভিডিও অভিনয় সংক্রান্ত। আমরা গতদিন ক্লাসে বলেছিলাম যে তোমাদেরকে যে আমাদের আজকের বিষয় হবে ম্যাজিক ইফ। ম্যাজিক ইফ এই বিষয়টা একজন বিখ্যাত যে অ্যাক্টিং এর যারা মাস্টার, যাকে মনে করি আমরা স্তানিস্লাভস্কি। সেই স্তানিস্লাভস্কির একটি তত্ত্ব 10 সাইকোটেকনিকের মধ্যে একটি হলো ম্যাজিক ইফ। সেই ম্যাজিক ইফ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ম্যাজিক ইফ যেটা আমরা যদি বাংলায় আমরা অনুবাদ করি জাদুকরি যদি। জাদুকরি যদি মানে যদিতে আমরা হতে পারি, যদি আমরা ছোট হই, যদি আমরা বড় হই। মনে পড়ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছোট বড়, যেখানটায় একজন ছোট শিশু সে নিজেকে বাবার মতো যদি বড় হয় তখন সে কি করবে, তার দাদাকে কি করে পড়া না করলে কি করে বকা দেবে। ফলে ওই যদি স্বপ্ন দেখা, একটা কল্পনা জগৎ আমাদেরকে নিয়ে যায়। যদি এই জাদুকরি যদি নিয়ে আজকে আমাদের আলোচনা। ফলে এই যদি ব্যাপারটা কি, এখন ধরে নিই আমরা যদি যে রকম অবস্থায় বলছিলাম যে আমরা অভিনয় করতে গিয়ে আমাদেরকে ভাবতে হয় যে আমরা যে চরিত্রটা পাচ্ছি সেই চরিত্রটা কি রকম, বা তার চরিত্রটা ভালো না খারাপ, বা সে কি বলতে চাইছে, তার লক্ষ্য কি, সে কি করতে চাইছে, কেমন তার পারিপার্শ্বিক অবস্থা। এইগুলো বুঝতে গেলে ভালো করে একটা ইংরেজি প্রবাদের কথা আমার মনে পড়ছে, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামওয়ান আনটিল ইউ উইল নট পুট ইয়োরসেলফ ইন দেয়ার শুজ। মানে সেটা হলো যে যতক্ষণ না পর্যন্ত তুমি সেই মানুষটাকে বা কোনো একটা পার্টিকুলার মানুষকে তুমি বুঝতে পারবে না, যতক্ষণ না তার জুতোর মধ্যে তুমি পা ঢোকাও। ঠিক আছে? তাহলে একটা মানুষকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের দরকার যে সেই মানুষটার কতটা কষ্ট, কতটা হাসি, কতটা দুঃখ, কি পরিস্থিতির মধ্যে দিয়ে সে কথাগুলো বলছে বা কি পরিস্থিতির মধ্যে দিয়ে সে আচরণগুলো করছে, সেইটা যতক্ষণ না আমি বুঝতে পারবো ততক্ষণ কিন্তু আমরা তার অনুভূতি বা তার সম্পর্কে আমরা ডিটেলস জানতে পারবো না। অনেক সময় হয় না যে আমরা বাস্তব জীবনে একটা মানুষকে হুট করে একটা বাজে কথা বললাম, বা সে এমন একটা আচরণ করলো আমার খারাপ লেগে গেল, কিন্তু আমরা যেটা বিচার করতে বসি না যে এই মানুষটা আমাকে কেন এই কথাটা বললো, কেন এইরকম আচরণ করলো, এটা কিন্তু কখনো বোঝার চেষ্টা করি না। তার পেছনে যে অনেক ইতিহাস বা এর পেছনে অনেক রকম সমস্যা থাকতে পারে সেটা কখনো বোঝার চেষ্টা করি না। এটা বাস্তব জীবনে আমরা খেয়াল করি। ওই ভালো মানুষটা হট করে একটা খারাপ কথা, এমন একটা কথা বললো সেটা আমার খারাপ লেগে গেল বা আমি আঘাত পেলাম মনের দিক দিয়ে, কিন্তু ওই মানুষটা কেন কথাটা বললো সেইটা আমরা কখনো তার পেছনে ব্যাকগ্রাউন্ড, তার সমস্ত কিছু পারিপার্শ্বিক অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করি না। সেইটা যদি আমরা বুঝতাম তাহলে কিন্তু ওই মানুষটাকে ভুল বুঝতাম না। হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে সে ওই কথাটা বলতে বাধ্য হয়েছে। ফলে আমরা ওই জন্য একটা কথা যে তুমি যতক্ষণ না ওই মানুষটার জুতোর বা সেই মানুষটা কি পরিস্থিতির মধ্যে রয়েছে সেইটা যতক্ষণ না তুমি বুঝতে পারছো, যতক্ষণ না তার ভেতরটা পড়তে পারছো, ততক্ষণ এই মানুষটাকে তুমি বুঝে উঠতে পারবে না। আদবে তোমার ভালোই চাইছে এই মানুষটা, কিন্তু তুমি বুঝতে পারছো এমন একটা, হয়তো মা বাবাই যদি হয়, আমাদের সন্তানদের যেরকম হয়, মা বাবা এমন এমন কথা বলছে যে এটা করো না, ওটা করো না, ওটা করো না। হয়তো খারাপ তোমার লাগছে এই বয়সে, যে খারাপ লাগছে, কিন্তু এমন হয়তো যেটা বলছেন সেটা তোমার ভালোর জন্য। সেটা পরবর্তী যদি তুমি যখন তুমি বাবা হবে, যখন তুমি মা হবে, তখন হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, এইটা যখন বলেছিলেন তখন যদি মানতাম তাহলে কিন্তু আমার আজকের পরিস্থিতি হয় না। আমার খুব মানে মনে পড়ে গেল যে একটা জিনিস, যে আজকাল যেরকম হয় না যে বাচ্চারা যখন মা বাবারা কি করে, যে এখন যে বাচ্চা যারা এই জেনারেশনে, তাদের পড়াশোনার কি চাপ, এই পররে সকাল থেকে উঠে এসে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে তাকে স্কুলে পাঠানো, স্কুল থেকে আবার তাকে নিয়ে আসার পরে তাকে পড়তে বসানো, এই তুই স্কুলে কি এটা পেরেছিস, ওটা পেরেছিস, এই পেরেছিস, ওটা পেরেছিস, এরা জিজ্ঞাসা করা, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সে ঘুম পাড়িয়ে দিয়ে আবার বিকেলবেলা থেকে পড়ানো, বা টিউটার আসবে পড়াবে, এটা পারছিস না কারণ টিউটারকে বকা, পড়াশোনার জন্য ছেলেমেয়েরা বকা। তা এই বকাটা কিন্তু সে আজকে তার বাচ্চাটাকে দিচ্ছে তা না, তার মা বাবাও তাকে দিয়ে এসছে। সে কিন্তু তখন হয়তো
সেই রকমভাবে মা বাবাকে গুরুত্ব দেয়নি বা অবহেলা করেছে পড়াশোনার, কিন্তু আজকে সে কিন্তু রিয়েলাইজ করতে পারে যে যদি আমি ঠিকমতো ওই সময়টা যদি পড়াশোনা করতাম তাহলে আজকে আমি এই রকম ভুক্তভোগী হতাম না। কারণ অনেক মা বাবা বলেন যে যারা অন্তত সেইভাবে পড়াশোনা করে উঠতে পারেননি, যে এইরকম মা বাবা বলেছেন তখন পড়াশোনা করেননি, কিন্তু এখন বুঝতে পারছেন যদি আমার মা বাবার কথা আমি শুনতাম তাহলে কিন্তু আজকে আমার মা বাবার ছেলেটিকে আমি নিজে পড়াতে পারতাম। এমন অনেক মা বাবার কাছে কথা শুনেছি যে এখন তারা আফসোস করে যদি তাদের মা বাবার কথা শুনতাম তাহলে আজকে এই পরিস্থিতি হতো না যে আজকে আমার বাচ্চাটাকে আমি নিজে পড়াতাম বা তাকে পড়াশোনায় সাহায্য করতে পারতাম। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে স্কুলে ভর্তি করিয়ে তাকে টিউটার দিয়ে তো পড়াশোনা হয় না, মা বাবারও একটা ভূমিকা থাকে একটা স্টুডেন্ট মানুষ হওয়ার পেছনে। এই যে যদি আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে না যাই বা সেই ব্যক্তি মানুষের পরিস্থিতির মধ্যে দিয়ে না যাই তাহলে কিন্তু সেই মানুষটাকে আমরা বুঝতে পারি না যে মানুষটা কিরকম আচরণ করছে, কেন এরকম আচরণ করছে, কি কথা বলছে। এক্স্যাক্টলি এই ক্ষেত্রেও আমাদের যেরকম বাস্তব জীবনটা, আমরা তো কখনো বাস্তবকে বা আমাদের চারপাশটাকে বাদ দিয়ে অ্যাক্টিং করতে পারবো না, অভিনয় করতে পারবো না। তাহলে অভিনয় কিন্তু এই বাস্তবতার বা এই বাস্তব জীবন থেকে উঠে আসে। যে তত্ত্ব আমরা তৈরি করি, অভিনয়ের তত্ত্ব বলো বা থিয়েটারের তত্ত্ব, যেটাই আমরা তুলে ধরি, তার তত্ত্বই কিন্তু এই বাস্তব জীবনের মধ্যে থেকে উঠে আসে এবং সেটা অনুশীলনের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আমাদের মধ্যে দিয়ে এরকম তত্ত্ব তৈরি হয়। তা স্তানিস্লাভস্কি যেহেতু হুট করে এরকম একটা তত্ত্ব খাড়া করেননি, তার পেছনে একটা ইতিহাস আছে যে তিনিও এরকম অভিনয় যখন করতেন, সেই অভিনয় করতে 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 একটা সময় তার মনে হলো যে অনেক সময় অভিনয় ঘাটতি হচ্ছে। অভিনয় একটা চরিত্র যখন একই নাটক অভিনয় করছেন এবং করতে করতে মঞ্চে একই নাটকে যখন একই চরিত্র বারবার করে অভিনয় করছেন, একটা সময় মনে হচ্ছে যে এটা মেকি হয়ে যাচ্ছে, মনোটোনাস হয়ে যাচ্ছে। একই চরিত্র একরকম ভাবেই ডায়লগ বলছে, একরকম ভাবেই তাকাচ্ছে, একই রকম ভাবে এই পজিশনে দাঁড়াচ্ছে, এই কম্পোজিশনে যেরকম ডিরেক্টর দেখিয়ে দিচ্ছেন এখানে দাঁড়িয়েছেন। কিন্তু সেইটা প্রথম দিনের যেরকম হয় না যে আমরা দীর্ঘ 3 মাস কি 6 মাস কি 4 মাস দীর্ঘ একটা অনুশীলনের মধ্য দিয়ে একটা নাটক তৈরি করি এবং সেই নাটকটা আমরা যখন মঞ্চস্থ করি, প্রথম প্রিমিয়ার শো হয়, সেই সময় যে আবেগটা থাকে সেই আবেগটা আমরা কিন্তু পরবর্তীকালে যখন একই নাটক বারবার আমরা মঞ্চায়ন করি বা মঞ্চস্থ করি বা অভিনয় করি, তখন কিন্তু সেই আবেগ, সেই উদ্বেগ, সেই ভয় যেটাই বলি সেটা কিন্তু কমতে থাকে, তাই না? যে আমার মনে হয় যে হ্যাঁ এই তো আমি আজকে প্রথম শো করতে গেলে আমার মনে একটা যে উদ্বেগ থাকবে, ভয় থাকবে, অডিয়েন্সের আসবেন, আমাকে ভালো করে অভিনয় করতে হবে, প্রথম অভিনয় করতে হবে, সে চিন্তাগুলো থাকে, সেইগুলো নিয়ে যখন এই মঞ্চে নামি এবং একটা আনন্দও থাকে যে প্রথম আমি এই নাটকটা চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। কিন্তু আমরা যদি দেখি যে একই নাটকে যখন তোমরা যখন অভিনয় করো, যে এক নাটকে যখন আমরা অভিনয় করছি তখন কিন্তু আমার বলে দিয়েছি এখান থেকে ঢোকা, এইরকম ভাবে হাসতে হবে, এরকম ভাবেই কাঁদতে হবে, এরকম ভাবেই ডায়লগটা বলতে হবে। কিন্তু একটা সময় মনে হতে তো তৈরি, আমার সবই তৈরি, সবই তো আমার জানা আছে, ডায়লগ আমার মুখস্থ হয়ে গেছে, আমার অ্যাকশন মুখস্থ হয়ে গেছে, আমার পোশাক আমি জানি কি রকম পোশাক পরবো। কিন্তু আস্তে আস্তে আমাদের এই আনন্দ, এই উদ্বেগ, এটা যেন আস্তে আস্তে হারিয়ে যায়, কেন চরিত্র যেন আমার হয়ে গেছে, কিন্তু সেটার মধ্যে কোনো আনন্দ আর থাকে না। তখন আমার তো রেগুলার ডিউটি আছে, পরের দিনকে আমার শো আছে, আমি চলে গেলাম অভিনয় করতে, ওই তারপরের দিন ওখানে অভিনয় আছে, আমি চলে গেলাম। কিন্তু প্রথম দিনের যে আবেগ, প্রথম দিনের যে আনন্দ, সেইটা আস্তে আস্তে কমতে থাকে। এইটা স্তানিস্লাভস্কিও নিজে অনুভব করতে পেরেছিলেন। তা একটা সময় যে এটা কেন কমে যায় এবং সেইটা কি করে প্রথম অভিনয়ের মতোই আমাকে তাড়িয়ে বেড়াবে বা আমাকে আনন্দ দেবে বা আমাকে ভয় দেখাবে বা আমাকে আরো টেন্সড করে রাখবে, তিনি তখন একটা জায়গায় গেলেন, গিয়ে ভাবতে শুরু করলেন যে কেন এটা হয়, কেন আমি প্রত্যেক দিনের অভিনয়টাকে আমি জ্যান্ত করে উঠতে পারি না, প্রত্যেক দিনের অভিনয়টা প্রথম অভিনয়ের মতো আমার সেই আনন্দ বা উদ্বেগ কেন থাকে না। তখন ভাবতে ভাবতে তখন তিনি এরকম একটা টেকনিক বা অভিনয় তত্ত্ব, মেথড অ্যাক্টিং তিনি আবিষ্কার করলেন। যে অ্যাক্টিং, আমি যেটা গতদিনও বলছিলাম, যে অ্যাক্টিং মেথড, অ্যাক্টিং তত্ত্ব, সেটা কিন্তু সারা পৃথিবীতে যত অভিনেতা হয়েছেন তার মধ্যে বেশিরভাগ অভিনেতা তারা কিন্তু এটা ফলো করেন এখনো পর্যন্ত। যদিও তার পরবর্তীকালে অনেক তত্ত্ব তৈরি হয়েছে, অভিনয় ভাক্তন গপ করেছেন,
বা আমাদের একদমই খুব এই দশকের একটু এর আগের দশকই 1980 সালের নাগাদ, 80-র দশকে আমরা ডেভিড ম্যামেট এবং উইলিয়াম এইচ ম্যাসির একটা তত্ত্ব পেয়েছি, প্র্যাকটিক্যাল এস্থেটিক অভিনেতা। সেটাও কিন্তু তার অভিনয় ধারার থেকে ভেঙে 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 আমরা নতুন এরকম আরও তত্ত্ব, অভিনয়ের তত্ত্ব তৈরি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যত ভালো ভালো অভিনেতা এসেছেন বা এখনো কাজ করছেন, তারা কিন্তু তার এই সাইকোটেকনিক, 10 সাইকোটেকনিককে একদম বাদ দিয়ে বা একদম ভুলে গিয়ে তারা কিন্তু কখনো কাজটা করেননি। সেই সাইকোটেকনিকের বিষয়ের আমাদের একটা ভাগ হচ্ছে ম্যাজিক ইপ, যেটা আমরা ধরে নিই কাল্পনিক একটা জগতে আমাদের নিয়ে যায়, বা আমি জানোই সেটাকে আরো প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। হোয়াট উড আই ডু ইফ আই ওয়ার ইন দিস সিচুয়েশন? যদি এইরকম পরিস্থিতিতে আমি পড়তাম তাহলে আমি কি করতাম? যদি ও এইরকম কাজ করতে দেখতো তাহলে সে কি করত? তাহলে যে পরিস্থিতিতে যদি চরিত্রটা যেটা পেলাম, সেই চরিত্র হঠাৎ যদি এরকম হয় যে হ্যামলেট, শেক্সপিয়ারের নাটক হ্যামলেট নাটকে আমরা দেখি যে তার বাবাকে তার কাকা মেরে ফেলে এবং কাকার সঙ্গে তার মা বিবাহ করে। সে তখন মানে এই ব্যাপারটা যখন জানতে পারে যে তার মাও এর সঙ্গে জড়িত, তার বাবার হত্যার সঙ্গে, এবং তার সঙ্গে কাকাও জড়িত, সে তখন যেন উন্মাদের মতো হয়ে যায়। সম্পর্কগুলো কেমন অচেনা লাগে। শুধুমাত্র একটা সম্পত্তি দখল বা রাজা হওয়ার জন্য যেই একটা নৃশংস বা একটা অপরাধমূলক কাজ করে ফেলে, তার পরিস্থিতিটা কি হয়, একজন ছেলের, একজন সন্তানের কি হবে, এটা হ্যামলেটকে কখনোই বুঝতে পারবে না। আমি খুব, যেহেতু সনেকের পড়া আছে বলে আমি এই চরিত্রটাকে নিয়ে আলোচনা করছি। যদি এই পরিস্থিতিতে আমার হয়, যদি হ্যামলেট যে পরিস্থিতির মধ্যে গেছে যে তার বাবাকে সম্পত্তি নেওয়ার জন্য বা রাজা হওয়ার জন্য তার কাকা এবং তার মা দুজনে মিলে তার বাবাকে হত্যা করে সিংহাসন দখল করে, তাহলে ওই পরিস্থিতিতে আমি কি করতাম? তাহলে এখানে যেটা স্তানিস্লাভস্কি বারবার বলতেন যে পারফর্মের থেকেও গুরুত্ব দিতেন লিভ, মানে চরিত্রটাকে পারফর্ম করা থেকেও উনি গুরুত্ব দিতেন কি করে চরিত্রের মধ্যে বসে যাওয়া বা চরিত্রর কাছাকাছি চলে যাওয়া বা চরিত্র হয়ে ওঠা, চরিত্রের মধ্যে বাস করা। আমার মনে হয় যে আমরা কখনোই চরিত্রকে বা সেই রকম ভাবে উপলব্ধিও করতে পারবো না বা চরিত্রকে সেভাবে দর্শকের কাছে ফুটিয়ে তুলতে পারবো না যতক্ষণ না আমরা চরিত্রের সঙ্গে সহবাস করি। শব্দটা হয়তো শুনতে অন্যরকম লাগবে, কিন্তু আমার মনে হয় যে একটা চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তার সঙ্গে সহবাস করতে হবে। চরিত্রটাকে সহবাস বলতে কি, তার পরিস্থিতিগুলোর সঙ্গে, তার পরিস্থিতি বা তার সিনগুলো বা তার আচরণগুলোকে, সেইগুলোকে নিজের মধ্যে নিয়ে নেওয়া। অনেকটা আমার কাছে মনে হয় যে আজকাল আমরা দেখি না যে কোনো একটা দেবালয় বা দেবস্থানে আমরা দেখি না যে অনেক সময় ভর পড়ে যায় না, যে মানে এমন বাজনা বাজছে বা এমন তার মাহাত্ম্য কীর্তন হচ্ছে যে কিছু কিছু মানুষ হঠাৎ ভরে পড়ে না, যে এরকম চুল টুল নাড়িয়ে হঠাৎ এরকম করতে শুরু করে দেন, কি বলে যে তার মধ্যে যেন দেবতা চলে এসছেন। আবার অনেক সময় হয় না যে ওই যেটা একদম কুসংস্কার, যে তার মধ্যে ভূত ধরেছে, সে ওই রকম ভাবে আচরণ করছেন, তাই না? এই যে ভরে পড়ে যাওয়া বা তার মধ্যে ভূত বাস করা, আমার মনে হয় যে যদি ওই দিক দিয়ে আমরা একটুখানি বিচার করে আরেকটুখানি শুদ্ধিকরণ করে যদি বলি, চরিত্র যদি কোনো অভিনেতার মধ্যে ভর করে বা চরিত্রের মধ্যে কোনো অভিনেতার মধ্যে ঢুকে যায়, তার মতো বড় জিনিস মনে হয় না। একটা সময় মনে হবে তখন যে যেন সে মানে অনেক অভিনেতার সাক্ষাৎকার যখন আমরা শুনি, তখন মনে হয় যে চরিত্রটা তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এক সময় সে নিজে করছে না, যেন চরিত্রই অভিনেতাকে দিয়ে এই কাজগুলো বা এইরকম ভাবে কথা বলতে হবে বা এই অ্যাকশনগুলো করিয়ে নিচ্ছে।
যেন ভরে পড়েছে, চরিত্রটাকে যেন সে গ্রাস করে নিয়েছে, অভিনেতাকে গ্রাস করে নিয়েছে সেই চরিত্রটা। তখন আলাদা করে যে বলছিলাম যে একটা মিরাকেল হয়ে যায় যখন আলাদা করে আমরা তখন কিন্তু চরিত্রকেও চেনা যায় না বা অভিনেতাকে চেনা যায় না। একটা মুহূর্তে যখন চলে আসে যে হয়ে ওঠে, প্রিটেন্ড করতে 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 আমরা একটা সময় হয়ে উঠি, চরিত্র হয়ে উঠি। ফলে এই চরিত্র হয়ে উঠি যখন আমার মনে হয় যে চরিত্র যেন নিজের অভিনেতার মধ্যে, তার শরীরের মধ্যে, তার কণ্ঠের মধ্যে, তার চেতনার মধ্যে যেন ঢুকে যায় এবং অভিনেতা যা যা করে সেগুলো যেন চরিত্র তাকে দিয়ে কুড়িয়ে নেয়। এই যে ম্যাজিক ইফ যে কথাটাই হচ্ছে যে যদি আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার সে শিশুটির মতো, যে আমি যদি বড় বাবার মতো বড় হই তবে একটা সময় আমি আমার দাদাকে আমি বকা দেব, এই তুই পড়াশোনা করছিস না, চুপ, শুধু খেলা। এই যে একটা শিশু তার কল্পনার জগতে গিয়ে সে বাবার মতো বড় হয়ে উঠতে চাইছে, তাহলে আমিও যদি আমার চরিত্রটাকে, যে চরিত্রটাই পাই, সেটা খারাপ চরিত্র হোক কি একটা ভালো চরিত্র হোক বা যাই হোক, সেই চরিত্রটার পরিস্থিতি কি এবং সেই চরিত্রটা কি ভাবছে, এইগুলো যদি আমি ফিল করার চেষ্টা করি, আমি যদি বোঝার চেষ্টা করি, আমি যদি অ্যানালিসিস করি যে ওই পরিস্থিতিতে আমি কি করতাম। ওই যে বলছিলেন হ্যামলেটের উদাহরণ দিলাম, হ্যামলেট যে পরিস্থিতির মধ্যে পড়েছিল বা ম্যাকবেথ যে পরিস্থিতির মধ্যে পড়েছিল বা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে জয়সিংহ যে পরিস্থিতির মধ্যে পড়েছিল বা অপর্ণা যে পরিস্থিতির মধ্যে পড়েছিল, সেই পরিস্থিতির মধ্যে কোনো একটা চরিত্র যদি আমি পড়ি তাহলে আমি কি রিয়াক্ট করব, আমি কি অ্যাকশন করব, আমি কি ভাববো, আমি কি রকম ভাবে আচরণ করব, এইটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি অনেকটা সেই চরিত্রকে ছুঁতে পারবো। ফলে উনি যেটা বারবার বলতেন বা আমাদের যারা অভিনয় নিয়ে যারা চর্চা করেন সেসব বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তারাও যারা বলেন যে আমাদের প্রথম কথা হলো যে চরিত্রটা কি সেটাকে বোঝা, বুঝতে গেলে সেই কল্পনা, কেন আমরা মনে করি যে আমাদের লিমিটেশন আছে, প্রত্যেকটা অভিনেতা তো লিমিটেশন আছে, আমরা তো সর্বজ্ঞানী নই। তাহলে এই তত্ত্বগুলো কি করে, এই তত্ত্বগুলো অ্যাকচুয়ালি আমাদের যে লিমিটেশন আছে, আমাদের যে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে আমরা কি করে একটা ভালো অভিনয় করতে পারবো, ভালো একটা চরিত্রকে প্লে করতে পারবো, সেই জন্য কিন্তু এই তত্ত্ব। তাহলে আমরা কি করব যে এই চরিত্রটা কি ভাবছে বা কি রকম অ্যাকশন করবে, কেন তাই এই কাজটাই করবে, কেন হ্যামলেট তার কাকাকে খুন করবে, কেন করবে, তার কারণটা কি, তাই কারণটা অনুসন্ধান তখনই করতে পারবো যখন সেই চরিত্রটাকে নিয়ে আমি ভাববো এবং ওই পরিস্থিতিতে আমি কি করতাম সেটা যদি ভাববো, তবে কিন্তু ওই ক্যারেক্টারটা আমি করতে পারবো ঠিক মতো। ওই জন্য পরবর্তীকালে আরো তো তত্ত্ব তৈরি হয়েছে, ডেভিড ম্যামেটের কথা বলছিলাম, সেখানে তার তত্ত্ব অনুযায়ী বলা হয়েছিল যে অ্যাকশন অ্যান্ড মুভমেন্ট, এই দুটো জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে তুমি হোয়াট আর ইউ ডুইং ইন অন স্টেজ, তুমি মঞ্চে কি করছো, অ্যান্ড হাউ ইউ উইল রিয়াক্ট অন স্টেজ, মানে তুমি কিভাবে ওই কাজটা করছো, ঠিক আছে। ফলে আমরা যদি দেখি যে উনি যেটাতে গুরুত্ব দিতেন যে তুমি কল্পনার জগতে, যেটা সায়েন্সোলজি বলতেন যে ইমোশনাল মেমোরি, তুমি তোমার স্মৃতি থেকে আবিষ্কার করার চেষ্টা করো যে তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। যদি দুঃখের একটা সিন থাকে, উনি যেটা বলেছিলেন যে দুঃখের একটা সিন, তাহলে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো দুঃখের সিন কি আছে, কোনো দুঃখের স্মৃতি আছে, মেমোরি আছে, তাহলে সেইটাকে তুমি রিকল করে আনো এবং ওই চরিত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করো এবং সেখান থেকে একটা কিছু কল্পনা করে, ইমাজিন করে একটা নতুন কিছু সৃষ্টি করো, তাই তো। কিন্তু ম্যামার যেটা বললেন, তোমার ইমোশনাল মেমোরির থেকেও তোমার কাছে গুরুত্ব বেশি, সেটা হলো যে তোমার কাছে কি আছে, চরিত্রটাকে তুমি কোথা থেকে পাচ্ছ। আমরা চরিত্রটাকে কোথা থেকে পাই, স্ক্রিপ্ট। উনি যেটা বলেছিলেন যে স্ক্রিপ্টের মধ্যেই কিন্তু তোমার চরিত্রটার কি করবে, কি ভাবছে, কি রকম চরিত্র, তা কিন্তু লেখা আছে শব্দের অক্ষরে। তাহলে আমাদের কাছে গুরুত্ব হলো যে সেই চরিত্রটা কি কথা বলছে, কিভাবে বলছে, কার উত্তরে কি রকম কথা বলছে, সেইটা যদি আমরা ঠিকমতো স্টাডি করি
আমরা যদি স্ক্রিপ্টটাকে ভালো করি, পড়াশোনা করি বা ঠিক মতো স্টাডি করি, তবে কিন্তু আমরা চরিত্রটাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে ওই চরিত্রটা ওই পরিস্থিতিতে কি করেছিল এবং কেন করেছিল। গোল্ডেন সার্কেল কনসেপ্ট বলে একটা জিনিস আছে, সেটা মার্কেটিংয়েও আছে, আমাদের বিভিন্ন রকম টেকনোলজির বিভিন্ন দিকগুলোতে আছে, যে হোয়াট, হোয়াই, হাউ। হোয়াট মানে কি করছি, কি করছি আমি এখানে, আমি একটা কাজ করছি, বা আমি একটা হাতুড়ি দিয়ে একটা সোনার পাতকে পিটোচ্ছি। খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, একটা সোনার পাতকে, যেমন স্বর্ণকাররা যেরকম সোনার পাতকে হাতুড়ি দিয়ে মারছে, ঠিক আছে? সোনার পাতকে হাতুড়ি দিয়ে মারছে, কি করছি, কি কাজ করছি, হোয়াট আর ইউ ডুইং, কি করছো, যে কাজ করছে, কিছু একটা কাজ করছে, হাতুড়ি দিয়ে পেটাচ্ছি। এরপর হাউ, কেমন করে পেটাচ্ছ তুমি, ওই পাতটায় কি করে কেমন ভাবে পেটাচ্ছ, হাতুড়ি দিয়ে পেটাচ্ছ, তাই তো? ওই পাতটাকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছ, তাহলে একটা কাজ করছি, পেটাচ্ছে, একটা পাতকে, সোনার পাতকে পেটাচ্ছে, কি কেমন করে পেটাচ্ছ, হাতুড়ি দিয়ে একটা লোহার একটা পাতের মধ্যে বসিয়ে তার উপর সোনার পাতটা রেখেছে, তারপরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এরপরে আসে হোয়াই, হোয়াই আর ইউ ডুইং দিস, কেন তুমি করছো, কেন তুমি করছো এই কাজটা, কারণ ওই পাতটাকে হয় বড় করে একটা সোনার গয়না বানাবে। তাহলে আমাদের জীবনেও এবং আমাদের অভিনয় চরিত্রের মধ্যেও আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দৃশ্যগুলো আমাদের বুঝে নেওয়ার জন্য চরিত্রটা হোয়াট দে ডু, কি করছে চরিত্রটা। ওই যে বললাম খুন করছে তার কাকাকে, এবারে খুন করছে, কি করছে, আমাদের অবজেক্টিভ, মানে যেটা সাইকোলজি টেকনিকের আরেকটা দিক হচ্ছে অবজেক্টিভ, অভিনেতার চরিত্রের লক্ষ্যটা কি, চরিত্র কি করতে চাইছে, হোয়াট দ্য ক্যারেক্টার ওয়ান্ট টু ডু, কি করতে চায়। তাহলে আমাদের চরিত্রটা কি করতে চায়, প্রথম কথা হলো কাকাকে খুন করতে চায়, কাকাকে খুন করতে চায়। এবার কাকাকে খুন করতে আমাকে সিনটা জানতে পারলাম যে আমার দৃশ্যতে রয়েছে যে হ্যামলেট তার কাকাকে খুন করতে চায়, এটা ওয়ান্ট, চরিত্র ওয়ান, সে চায় এটা। এবার চলে আসে কেন চায়, কেন চায়, উত্তর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কেন চায়, একটু আগে আমি গল্প বললাম, কি বললাম, পিতৃশোক, কেন কি তার বাবাকে কাকা খুন করেছে, তাহলে এটা কারণ, লজিক বেরিয়ে গেল। তাহলে অবজেক্টিভ অভিনেতার বা চরিত্রের লক্ষ্যটা কি হলো, অবজেক্টিভ হলো যে তার কাকাকে হ্যামলেট খুন করতে চায়, কি করতে চায়, হোয়াট, খুন করতে চায়। এবার আমাদের কাছে চলে আসে কেন করতে চায়, হোয়াই। তাহলে হোয়াই কেন করতে চায়, তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে কেন কি কাকা এবং তার মা মিলে তার বাবাকে হত্যা করেছে সিংহাসন দখল নেওয়ার জন্য, ঠিক আছে? এবার খুন করতে চায় কেমন করে, এবার চলে আসে খুন করে আমি গেলাম খুন করে দিলাম, তাই তো নাটক শেষ হয়ে যাবে, তাই না? কোনো রকম ক্রাইসিস তৈরি হবে না, কোনো কিছুই হবে না, গিয়ে টুক করে খুন করে দিলাম, কিছু একটা বিষ খাইয়ে দিলাম, কি ছুরি মেরে দিলাম। নাটকটাই তৈরি হচ্ছে কি যে কেমন করে সে কাকাকে খুন করে। তাহলে খুন করা তো এক এক রকম ভাগ আছে তো, তাই না? বা কোনো একটা অ্যাকশন করার জন্য তো অনেকগুলো পর্যায় বা ভাগে পর্ব করতে করতে তো এগোয়। তাহলে প্রথম কথা হলো হোয়াট, সে আমরা বুঝে নেব যে যে কোনো একটা চরিত্র যদি আমি পাই, এটা মূল কথা অভিনেতার। আমরা যারা বিগিনার্স যারা রয়েছি, তারা যদি কোনো একটা চরিত্র যদি পায়, সেই ক্ষেত্রে চরিত্রটাকে প্রথমেই দেখবে সে কি চাইছে। এটা কিন্তু সহজ একটা পথ বলছি অভিনয়, যে কোনো একটা চরিত্র যদি পাই, কোনো একটা স্ক্রিপ্ট যদি পাই, তাহলে আমি প্রথমে চরিত্রটা পড়ে চরিত্র কি চাইছে। প্রত্যেকটা চরিত্র কিছু না কিছু চায়, যেমন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু চায়, যেমন জল খেতে চাইছে, খাবার খেতে চাইছে, কেন খেতে চাইছে, খিদে পাচ্ছে, তো খিদে পাচ্ছে না, পিপাসা, জল পিপাসা পেয়েছে তাই জল খাচ্ছে, খিদে পেয়েছে বলে খাবার খাচ্ছে, তার কারণ আছে তো। তাহলে হোয়াট, কি করছে, জল খাচ্ছে, কেন খাচ্ছে, খিদে পেয়েছে, কেমন করে খাচ্ছে, গ্লাসে জল ভরে খাচ্ছে, বা কলের জলে হাত পেতে জল খাচ্ছে। হাও, কেমন করে, ঠিক আছে, এক একটা ভাগ আছে। তাহলে কি করছে এবং কেন করছে এবং কেমন ভাবে করছে, তিনটে পর্ব, তিনটে
টেকনিক, গোল্ডেন সার্কেল কনসেপ্ট, এটা খুব মনে রাখা দরকার আমাদের ক্ষেত্রে। তাহলে প্রথমে যখন আমাদের খুব সহজ একটা জিনিস বলছি, সেটা হলো যে যখনই আমরা কোনো একটা চরিত্র পাবো, তাহলে প্রথম কথা আমাদের খুঁজে নিতে হবে যে এটা ডিরেক্টরের ওপর বা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়েও আমরা কিন্তু সহজেই আমরা চরিত্রটাকে বুঝতে পারবো কি চরিত্র এবং কেমন করে তাকে করতে হবে। তাহলে কি কথা হলো যে আমরা কোনো একটা চরিত্র যদি পাই, কোনো একটা স্ক্রিপ্ট যদি পাই, তাহলে প্রথম কথা হবে যে চরিত্রটাকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে নাটকটাকে পড়ে বা কোনো একটা নাটকের অংশ দিয়েছে, প্রথম কথা হলো যে আমি নাটকটা পড়ে নেওয়া, ভালো করে পড়ে নিয়ে আমি প্রথমেই খোঁজার চেষ্টা করব চরিত্রটা কি চাইছে, কি চাইছে, যেটা চাইছে এরপরে আমি খোঁজার চেষ্টা করব যে কেন চাইছে। ওই জন্য আমরা বলি অভিনয় কিন্তু আমরা যদি স্ক্রিপ্টটা পেলাম সেটাই সবকিছু নয়, তাহলে তো হয়ে গেল, যে তাহলে তো যে কেউ অভিনয় করতে পারবে, তা কিন্তু নয়। অভিনেতার কাজ হলো যে যে চরিত্রটাকে পেলাম, যে নাটকটা পেলাম, সেই টুকুনি কিন্তু নাটক মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওই যে কেন, এই কেনটা খুঁজতে গেলে তখন কিন্তু এই নাটকটাকে ছাড়িয়ে তখনই চলে আসে অভিনেতার বা ক্রিয়েটিভ পার্সনের একটা তার ক্রিয়েটিভিটি দেখানো, যে যখন খুঁজতে শুরু করে যে এই চরিত্রটা কেন এরকম করছে, তার নাটকটাকে ছাড়িয়ে তখন সে তার পাস্টটাকে খোঁজার চেষ্টা করে। ডিটেকটিভের মতো সে কিন্তু খুঁজতে চেষ্টা করে যে আগে কি ঘটেছিল, কেন সেটা করার চেষ্টা করছে। হয়তো নাটকটার মধ্যে নেই বা কোনো একটা ডায়লগ, কারো ডায়লগের মধ্যে হয়তো এসছে, তাহলে আমাকে খুঁজে নিতে হয় যে নাটকটাকে ছাড়িয়ে নাটকের অতীত, তার আগে কি ঘটেছে, এবং আমরা যে নাটকটা পাচ্ছি সেটা হলো বর্তমান। তাহলে আমাদের জীবনে যেরকম হয় না যে 3টে পর্ব আছে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে চরিত্র কিন্তু তাই আছে, নাটকেরও তাই আছে। তাহলে আমাদের চরিত্র কি আছে, তাহলে আমরা পাস্টটা আমরা খোঁজার চেষ্টা করি, তার পাস্ট খোঁজার চেষ্টা করলে তার বর্তমানটা আমরা অনুধাবন করতে পারবো, এবং বর্তমানটা ঠিক মতো অনুধাবন করতে পারলে তার ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করার চেষ্টা করব যে কি হতে পারে, কি হয়েছিল, কি হচ্ছে, কি হতে চলেছে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের চরিত্রটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা, মানে বুঝতে পারবো আরো করে। তাহলে আমরা কি হলো হোয়াট, তাহলে কি করছে, তাহলে চরিত্রটাকে যে পেলাম, এই চরিত্রটাকে আমরা তার অতীতটা খোঁজার চেষ্টা করলাম, তার কারণটা খোঁজার চেষ্টা করলাম। হোয়াই দ্য ক্যারেক্টার ওয়ান্ট দ্যাট, এইটাই কেন চাইছে, কেন এটাই চাইছে, কেন এটাই করবে। তাহলে এইটা যদি খুঁজার চেষ্টা করি তো অতীতটাই খুঁজবো, এবং তারপরে আমরা কিন্তু কিভাবে মারবো কাকাকে। তাহলে আমরা দেখি হ্যামলেট নাটকে যে কাকাকে অনেকবার কিন্তু খুন করার চেষ্টা করেছে, কখনো পর্দার পেছনে থেকে কাকা আসবে তাকে খুন করার চেষ্টা করেছে, পারিনি, পরবর্তী অন্যভাবে মারার চেষ্টা করেছে। এই যে পদ্ধতি কিভাবে সে মারার চেষ্টা করছে, কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে এবং নাটকটা ঘটনা অন্যরকম দিকে মোড় নিয়ে নিচ্ছে। তাহলে কোনো একটা চরিত্র যখনই আমরা পাবো, আমাদের মতো বিগিনার্সদের, আমরা যখন নতুন অভিনয় যারা শেখার চেষ্টা করছি তাদেরকে আমি বিশেষ করে বলছি যে তাহলে আমরা কোনো একটা চরিত্র যদি নাটকের অংশ পাই, তাহলে আমরা প্রথমেই চরিত্রটা কি চাইছে এবং চরিত্রটা কেন চাইছে, এবং এই কেনটা চাইছে, কি চাইছে, কেন চাইছে, তাহলে আমি যেটা চাইছে সেটাকে কিভাবে প্রেজেন্ট করব। ওই জন্য আমরা দেখি যে হ্যামলেট নাটকটা সারা পৃথিবীর প্রায় বিখ্যাত অভিনেতারা করেছেন, কিন্তু একই রকম ভাবে করেছেন কি, করেননি। তারা কিন্তু এক একটা হ্যামলেটকে এক এক রকম ভাবে প্রেজেন্ট করেছেন। কেন করেছেন, তাদের এই বুদ্ধি, ইমাজিনেশন দিয়ে তারা কিন্তু এক এক রকম ভাবে ভেবেছেন যে চরিত্রটাকে, জানা তো নাটকের মধ্যেই তো আছে, নাটকের মধ্যে আছে সে খুন করবে, কেন করবে সেটাও জানা আছে। এবার কেন কেমন ভাবে করবে, সেই কেন কেমন ভাবে করতে গিয়ে তখন কিন্তু তার মধ্যে পার্থক্য চলে আসছে, তার প্রেজেন্টেশন স্টাইল চলে আসছে। অভিনয় তো অনেক রকম ধরন আছে, সেই অভিনয় ধরনগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে চরিত্রটাকে আমরা কিন্তু সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারি। তাহলে এবার যেটা হলো যে আমরা পরবর্তীকালে আমরা এই নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমরা দেখব যে এই যে কাজ করতে গেলে, আমাদের যেটা অভিনয় করতে গেলে আমাদের প্রথম একটা জিনিস খুব দরকার। ওই যে বলছিল ফাইজান, সেটা বলছিল যে নকল করনা, খুব দামি কথা, নকল করনা মানে অনুকরণ করা। অভিনয় কিন্তু প্রথম সূত্রপাত যদি হয় সেটা হচ্ছে অনুকরণের মধ্য দিয়ে, যেটা গ্রিক শব্দ মাইমেসিস,
অনুকরণের মধ্যে দিয়ে কিন্তু অভিনয় শুরু হয়। এর মধ্যেই একটা ইন্টারভিউ আমি শুনছিলাম ওস্তাদ বিলায়েত খান সাহেবের, সেখানে উনি বলেছিলেন যে তার মামু যেরকমভাবে গায়কি করতেন, গান গাইতেন, সেই গায়কি তিনি নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছেন। তাই কি নকল করেছেন? সেই নকলটা, সেই ইমিটেশনটা, ওটা কি মিমিক্রি বা অন্যরকম ভাবে নকল করার প্রসঙ্গ থেকে আলাদা নয়? তাহলে ইমিটেশন কিন্তু দুটো ভাগ আছে, অনুকরণেরও দুটো ভাগ আছে, যেটা আমি ইমিটেশন এবং মিমিক্রির মধ্যে যেরকম ভাগ আছে, পার্থক্য আছে। তাহলে আমরা অনুকরণ করব কি? অনুকরণ করবো স্টাইল, তার প্যাটার্ন, কিরকম ভাবে সে করছে। এবং একটা সময় অনুকরণ করতে করতে যে কোনো আমরা কি করে হাঁটাটা শেখাই তো প্রথমে, তাই না? ছোটবেলায় আমরা যখন জন্মায় কোনো একটা শিশু, তারপরে সঙ্গে সঙ্গে তো হাঁটা শিখতে পারে না, তাহলে হাঁটা শেখাই আমরা। কথা বলা সে বলো বলো, বাবা বলো, মা বলো, কথা বলা শেখাই না? তাহলে প্রথম কি করে শুনি? আমরা কান দিয়ে শুনছি, অনুকরণ করার চেষ্টা করছি, যেটা বলছে, যেটা করাচ্ছে সেটা অনুকরণ করি। তাহলে প্রথম যে কোনো শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা এই শিল্পের ক্ষেত্রে হোক, প্রথম কথা যে কোনো শিক্ষাই আমি করি সেখান থেকে কিন্তু অনুকরণ। আমি যদি আমার গুরুর কাছ থেকে যদি তীর চালানোটা না শিখি, কিরকম ভাবে ধনুকটাকে ধরতে হবে, তারপরে এরকম ভাবে নিশানা করতে হবে, যদি না শিখি, অনুকরণ যদি না করি, এরকম ভাবে করো, মারল। কিন্তু তারপরে সেই শিষ্য বা সেই স্টুডেন্ট শিখে যাবে যে কত বা আরো কনসেন্ট্রেশন করে কিভাবে একদম নিখুঁতভাবে তীরটা ছুঁড়ে মারা যায়, তাই না? ফলে অর্জুন শ্রেষ্ঠ বীর ধনুর্ধর হয়ে উঠেছিল, তাই না? তাহলে আমাদের প্রথম কথা, অনুকরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু কোনো একটা শিল্পকে চর্চা বা শিখতে আগ্রহী হই বা শিখতে চেষ্টা করি, এবং আস্তে আস্তে সেরকম একটা পর্যায়ে পড়ে যাই। তা আমরা অভিনয়ের নেক্সট ভিডিওতে আমরা এরকম অভিনয় সংক্রান্ত অনুকরণ, মাইমেসিস এবং অভিনয় আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের খুব ভালো লাগছে যে আমরা যে প্রথম ভিডিওটা আমরা দিয়েছি বা আপলোড করেছি, সেটা আপনারা দেখেছেন, বহু মানুষ দেখেছেন এবং কমেন্ট করেছেন। আমরা এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, উৎসাহিত হয়েছি আমরা। পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন, এবং কেমন লাগছে আপনাদেরকে, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানান, আমাদের সঙ্গে থাকুন।